মাসুদ কামাল ভাইয়ের কাছে আরেকবার আসতে চাই যে পঞ্চদশ সংশোধনী সেটি বাতিল করা হলো এবং আমরা জানি যে পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়েছিল, সেখান থেকে 6টি বিষয়কে হাইকোর্ট বাতিল করেছে, বাকি প্রায় 48টি বিষয় থাকে। তার মানে এই যে সংশোধনীটাও বাতিল করা হলো সেটাও একটি মানে আধখাচরা ভাবে বাতিল করা হলো এবং বাকিটা সংসদের হাতে ছেড়ে দিয়েছে। মানে এইখানে কি আসলে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের বিষয়গুলো নিচ্ছে সংবিধানের ক্ষেত্রেও পঞ্চদশ সংশোধনী যদি আমরা ধরে নিই, সেটা আসলে খুব একটা পরিপূর্ণভাবে হচ্ছে না বলে কি মনে হচ্ছে? এটা হয়েছে জানেন কি, এটা দুটো কারণে হয়েছে। যে সংবিধান পঞ্চদশ সংশোধন যেটা বাতিল করলো আর কি হাইকোর্ট, এটা দুটো কারণে করেছিল আমার ধারা। এই মুহূর্তে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, এটা ইম্পর্টেন্ট ব্যাপার না এই কারণে আপনি তো সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন করছেন, এই কমিশন তো কিছু রিপোর্ট দিবে না। এখন আপনি একটা আপনার মানে এটা করার মাধ্যমে আপনি তত্ত্বাবধায়ক সরকারের এই প্রসঙ্গটা বলছেন যে ওইটা আবার আসলো। এখন হাইকোর্ট এটা কিভাবে করে পারে কিনা আমি ঠিক জানি না, ওনারা আইনজীবী আছেন ভালো বুঝবেন। সংবিধানের বিষয়ে চেঞ্জটা ওনারা কীভাবে আনেন আমি বলতে পারবো না। আমার জানা জ্ঞান ছিল যে সংবিধানের কোনো একটা কিছু চেঞ্জ করতে হলেই গণপরিষদ লাগে, এরকম আমার একটা ধারণা ছিল। তো আমি জানি না, উনি বলতে পারবেন। তো তারপরে তো হলো ওই একটা আপনার সংশোধনী বাতিল করে দেওয়ার পরে তার মাধ্যমে এগুলো হয়ে গেলো কিনা, হতেও পারে এরকম একবার শুনেছিলাম যে মুন সিনেমা নিয়ে একটা হয়েছিল, মামলা হয়েছিল, ওই মামলা ফলে নাকি বাংলাদেশের সামরিক শাসন সব অবৈধ হয়ে গেছিল। শুনলাম, বেশ হাততালি পড়লো অনেকে, হ্যাঁ সামরিক শাসন অবৈধ। তো অবৈধ সামরিক শাসনে যে সমস্ত কাজ করছে ওই কাজগুলিকে অবৈধ হয়েছে ভাই, মানে তাহলে ওই অবৈধ হইলে কি না হইলে কি। এখন কোশ্চেনটা হলো কি, এইগুলো তো দুদিন পরে একটা সংস্কার কমিশন একটা রিপোর্ট দিবেন, ওই রিপোর্টটা দেওয়ার পর ওটার উপর ভিত্তি করে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই আলাপ করবে, এই গভর্নমেন্ট আলাপ করবে, তারা আগে সিদ্ধান্তে পৌঁছবে। হয়তো পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এইভাবে একটা ঐক্যমত পৌঁছার চেষ্টা করবে, আমি জানি না, আমি হাইপোথেটিক্যালি বলছি, হয়তো চেষ্টা করবে যে আপনারা সবাই স্বীকার করেন যদি আপনারা ক্ষমতায় যান তাহলে এটা আপনার সংসদে পাশ করবেন, এরকম একটা বলতে পারে। তো সেগুলি যখন হবে তখন এই পরিবর্তনগুলো এই মুহূর্তে খুব জরুরি কিনা আমি জানি না, তবে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যাপারটা আছে এটা জরুরি, এটা অবশ্যই জরুরি। এবং এটা এই কোর্টের মাধ্যমে এটা মানে আনাটাও খুব জরুরি কিনা, কোর্টের মাধ্যমে তো কোর্ট ছাড়াই তো অনেক কিছু হয়েছে, সংবিধানে না এরকম অনেক কিছু হয়েছে না। এই জায়গাটায় আমি একটা কথা বলতে চাই, ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয়েছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ছিল, তখনও দেখা গেছে যে বিচারপতিদের এক ধরনের ব্যবহার করা হয়েছে, যে বেশিরভাগ বিচারপতি এটার বিরুদ্ধে রায় দিয়েছে এবং অসাংবিধানিক বলে উল্লেখ করায় পরবর্তীতে সংসদে এটা উঠেছে ত্রয়োদশ সংশোধনী বাতিল করার ক্ষেত্রে। মানে বিচারপতি বা বিচারালয় কি আসলে সংবিধানের বিষয়ে অনেক বেশি ব্যবহার করা হয়েছে কিনা আপনার কি মনে হয়? শুনেন, কি বলবেন, বলতেও ভয় লাগে, তো বলি, বিচারপতিদের ব্যবহার করা হয় না, বিচারপতিরা নিজ দায়িত্বে ব্যবহৃত হয়। এটা হলো আমার অবজারভেশন, আমি এভাবে ভাবি, এই ভাবনার কারণে আমি হয়তো বড় কোনো আইনগত ভুল করলাম কিনা জানি না, এটা হলো আমার অবজারভেশন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরে কি পরিবর্তন হবে আপনি? আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। অগাস্ট মাসে আমাদের এই হাইকোর্টের একটা রায় হলো যে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা দিতে হবে, রায় হয়েছিল না? রায় কিন্তু হয়ে গেছে। সেই রায়ের পরে সরকার চেঞ্জ হয়ে গেল, নতুন সরকার আসলো। এখন রায় তো প্রথমে একটা দেয়, তারপরে লিখতে হয় না? যখন লিখতে গেল ওই দুই বিচারক আর লিখলেন না, এই রায়টা লিখে তারা বিব্রত বোধ করছেন যে রায়টা তাহলে কি হলো, কি দাঁড়ালো অবস্থাটা। ওনারা কেন, কি চিন্তা করে বললেন যে এইটা তাকে দিতে হবে? বলছেন তো ভাই, চিন্তা তো করছেন, চিন্তা করে বলছেন, আবার চিন্তা করে বললেন এটা আমি লিখবো না। তাহলে আপনি চিন্তাটা কোন ধারায় প্রবাহিত হলো আপনি আমাকে জানাবেন না? জনগণের জানার অধিকার নাই? আপনি যে বেতনটা পান, এই বেতনটা তো আমি দিই রে ভাই, আমার বেতনটাকে আমি অপাত্রে দান করছি, আমার জানার অধিকার নাই? উনি বললেন না, উনি বিব্রত বোধ করলেন। কি হলো নেট রেজাল্ট? তাহলে আমি তো ওনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি আগে চাপে পড়ে রায় দিয়েছিলেন, অথবা যদি জিজ্ঞাসা করি এখন কি চাপে পড়ে বিব্রত হচ্ছেন, উনি কি জবাব দিবেন? আমি তো মনে করি ওই দুই বিচারপতির উচিত ছিল রিজাইন করা, ওনাদের নৈতিক অবস্থানটা ওই পর্যায়ে থাকা উচিত ছিল যে আমি আগে পারি নাই কাজটা করতে। উনি আগেরটাই বলেন, আগের সরকার আমাকে চাপে রেখে বাধ্য করেছে, আমি পারি নাই, অতএব আমি অন্যায় করেছি, আমি যে ওত নিয়েছি এটা আমার জন্য অন্যায় হয়েছে, ওত ভঙ্গ করেছি, আমি আর এই চাকরি করবো না। তাহলে ওনাকে আমি হিরো মনে করতাম।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো বহাল হলো, তো এখন এভাবে ওনাকে কি আমি কি পরিবর্তন বলবো? হবে? আপনি মনে করেন যে রাজনৈতিক প্রভাব একটা ছিল বিচারালয়ের উপরে, এটা ভাই সবাই আমি স্বীকার আপনাকে করে একটা নেবে। কথা বলি, সংবিধান কিছু না, সবকিছু হলো মাথায়, আপনার চিন্তায়, আপনার নিয়তে। সংবিধান আপনি যাই করে, আচ্ছা এই যে সংবিধানটা ছিল, এই সংবিধান কি বলা হয়েছিল যে শেখ রেহানা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করবে? লেখা ছিল ওখানে? কি লেখা ছিল শেখ পরিবারের সবাই অর্থ কামাই করলে তাদের কেউ ধরবে না? লেখা ছিল? ছিল না তো। ওই সংবিধানের আলোকিত তারা এগুলো করছে, আকাম কোকাম করছে না? আচ্ছা অত দূর বাদ দেন, আপনি মুসলমান তো ভাই, আমি তো মুসলমান, আমার আপনার জন্য সবচেয়ে পবিত্র গ্রন্থ কোনটা? কোরআন। আমরা তো বলি এটা পরিপূর্ণ জীবন বিধান, বলি না? তুবলিগে মারামারি গেছে একজন মূল্য কেন? একই কোরআনের অনুসারিত। তো দোষটা কি কোরআনের নাকি ওদের নাকি মানুষের? যার মানার কথা সে তো মানতেছে না, সে তো তার মতো করে মানতেছে। আপনি সংবিধান যাই করেন না কেন, যে মানবে সে তো তার মতো করে মানবে। জি, তো ওইটাকে আপনি ফিরাবেন কে দিয়া? এই পর্যায়ে আমার আবুল মনসুর আহমেদের একটা উক্তি মনে পড়ে গেল। তিনি একবার বলেছিলেন যে 72-এর সংবিধান হওয়ার পরে বলছেন যে এটা আসলে সংবিধান মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু বাকিটা নির্ভর করবে যারা সংবিধান প্রয়োগ করবে তাদের উপরে। এখন এই বিষয়ে আরেকটি বিষয় রায়, মানে এই পঞ্চদশ সংশোধনী বাতিল করা যিনি রিটকারী বদিউল আলম মজুমদার, তিনিও বলেছেন যে এই রায়ের মাধ্যমে মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার মতো একটা দ্বার উন্মোচিত হলো, কিন্তু ফিরবে কিনা সেটি নির্ভর করবে রাজনীতিক সহ সবার আচরণের মধ্য দিয়ে। জি নিশ্চয়ই। দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভাই জুডিশিয়ারিকে যেটা বললেন, আসলে রাজনৈতিক প্রভাব আমরা শুধু কনস্টিটিউশনই না, এগেন কনস্টিটিউশন একটা ডকুমেন্ট, মানে এটা একটা ডকুমেন্টের বেশি না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল কন্ট্রাক্ট, কিন্তু এটা এন্ড অফ দ্য ডে একটা ডকুমেন্ট, আমাদেরই লেখা। সো চেঞ্জও আমরাই আনি, আমরা কিভাবে ক্ষমতা কোথায় প্রয়োগ করি সেই হিসেবে চেঞ্জ আনি। তো গত 15.5 বছর ক্ষমতা যেহেতু শেখ হাসিনার হাতে ছিল, সে যেভাবে চেঞ্জ করতে চেয়েছে করেছে। এখন যাদের হাতে ক্ষমতা, মানে সামনে যাদের হাতে ক্ষমতা যাবে, যদি আমরা জনগণের হাতে ক্ষমতা আসলে রাখতে পারি, তাহলে হয়তো আসলে আবল তাবল চেঞ্জ হয়তো এই সংবিধানে আসবে না, বাট দ্যাটস ফর দ্য ফিউচার টু টেল। জুডিশিয়ারির উপরে সাংবিধানিকভাবে যেমন প্রেশার এসছে, তেমন গত অনেক বছর এই যে চিফ জাস্টিসকে যেভাবে ধরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে জুডিশিয়ারিকে কিছু দূর কুলসিত আর কি রাজনৈতিক কারণে করা হয়েছে। মানে এগেন আমি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো যে মানে কোনো একতরফা দোষ না, একটা বড় সাইড দিয়ে প্রেশার এসছে, এবং প্রেশারটা যে চলে গেছে তা না, কিন্তু মানে আপনারা বলতেই পারেন যে আওয়ামী লীগ চলে গেছে, হাসিনা চলে গেছে, প্রেশার চলে গেছে, কিন্তু একটু যদি খেয়াল করেন যে এই যে বড় দাগে বেশ অনেকজন হাইকোর্টের বিচারপতিকে বিশ্রামে পাঠানো হলো, সেটাও কিন্তু বিচারিক প্রক্রিয়ায় বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্তে এগুলো হয়নি। হাজার হাজার তরুণরা কোর্ট প্রাঙ্গণ দখল করেছে, তারপর হয়েছে। তো এইটা কি আসলে রাজনৈতিক প্রভাব না? মানে একটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, মানে আমরা মনে করেন আমরা একদাকে বলবো যে আমাদের সেই সময়টা একটা আশঙ্কা অনেকে করছিলেন যে একটা জুডিশিয়াল কু হবে। না, আমি জুডিশিয়াল কুর কথা বলছি না, আমি বলছি যখন আমি প্রথমটার কথা বলছি না, আমি দ্বিতীয়টার কথা বলছি। প্রথমটা দুঃখজনক ছিল, কিন্তু আমরা সবাই মেনে নিয়েছি, কারণ তখনও হাসিনা বিরোধী আন্দোলন শেষ হয়নি। হ্যাঁ, নতুন সরকার গঠন হয়ে গেছে, কিন্তু আন্দোলন শেষ হয়নি, যে তারপর আনসারের ঘটনা ঘটলে, এরকম অনেক কিছু। এবং তখনও হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যেত, বা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল, সেটা আমরা আর্মড ফোর্সেস বলি, যেটাই বলি, সরকার হয়তো তাদেরকে ব্যবহার করতে পারতেন, তরুণদেরকে আপনার হাইকোর্ট ঘেরাও করতে না পাঠিয়ে। কিন্তু তাও তখন দরকার ছিল, কারণ এটা জুডিশিয়াল কু বা কিছু করতে চেষ্টা করছিল। কিন্তু দ্বিতীয়বার যখন হলো যে এই যে 12 জন বিচারপতিকে অপসারণ করতে হবে বা বিশ্রামে পাঠানো হলো আলটিমেটলি, এটা তো এই বাইরের এই প্রেশারটা তো দরকার ছিল না, এগুলো তো প্রেসিডেন্স তৈরি করে। এই যে আজকে এই যে তবলিকের কথাটা আসলো, তবলিকের বড় দাগে দুটো গ্রুপ, সাতপন্থী এন্ড বটনাটপন্থী, তাদের ভিতরে একটা কোন্দল চলছে। এই জায়গাগুলোতে এগেন এটা অত্যন্ত দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটছে। বাট আমরা সরকার পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে দেখলে খুশি হতাম যে স্টেটের দায়িত্বপ্রাপ্ত, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, এরকম স্টেটের দায়িত্বপ্রাপ্ত কেউ তাদের সাথে বসছেন, আলোচনায় বসছেন, তাদের মীমাংসা করাতে চেষ্টা করছেন, বা আইন কিভাবে এখানে অ্যাপ্লাইড হবে সেটা নিয়ে আলোচনা করছেন। কিন্তু আমরা দেখলাম বারবার করে দুজন ছাত্র যারা সরকারের সাথেও সম্পৃক্ত না, মানে সরকারের সাথেও কয়েকজন তরুণ সম্পৃক্ত হয়েছেন 8ই অগস্টে, যারা সরকারের সাথেও সম্পৃক্ত না, তারা সবচেয়ে বড় রোল প্লে করছেন এইটার একটা সুরাহা বের করতে। এটা তাহলে স্টেট কি কাজ করছে? স্টেট কি শুধু কমিশন বানাচ্ছে?
মানে স্টেটের দায়িত্বগুলো পরিপূর্ণ করছে কে? সো এই জায়গাগুলো থেকে আমরা যদি এখন নতুন ভাবে সবকিছু সাজাতে চাই, তাহলে মনে রাখতে হবে যে সাজাতে পারবে কারা। সাজাতে পারবে যাদের হয়তো অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনা যাদের অভিজ্ঞতা আছে, যারা ব্যুরোক্রেসিতে ছিল, আপনার স্টেট ক্রাফটের সাথে ছিল, কিন্তু আওয়ামী দোসর না। কিন্তু একই সাথে স্টেট ক্রাফট আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি চালাতে হয়, তাহলে জনগণের সম্পৃক্ততা লাগে। সো তাহলে আজকে মনে করেন মাসুদ ভাইয়ের 35 বছরের অভিজ্ঞতা এবং বড় দাগের অভিজ্ঞতা গণমাধ্যম পরিচালনা বা গণমাধ্যমে, সো গণমাধ্যমের কোনো একটা দায়িত্ব উনি বড়ভাবে আপনি ওনাকে দিতেই পারেন। কিন্তু সরকার পরিচালনা আসলে শুধু টেকনিক্যাল দায়িত্ব নেভানো না। সরকার পরিচালনা আসলে ওই টেকনিক্যাল দায়িত্বের উপরে জনগণের যেটা চাওয়া এবং জনগণের প্রাপ্তি হিসেবে যেটা জনগণ দেখতে চায়, সেটা প্রপার অ্যাপ্লিকেশন, এবং সেটা প্রপার অ্যাপ্লিকেশন হতে হলে যে পরিচালনাটা করবে উপর থেকে, বা যারা, সেটা মানে 100 জন হোক, 1000 জন হোক, তারা নির্বাচিত হতে হবে। কারণ নির্বাচিত হলে, এবং সঠিক নির্বাচনের মাধ্যমে, হাসিনা যে 14, 18 বা 24 যেগুলো করেছে এগুলো না, সঠিক নির্বাচনের মাধ্যমে যদি হয়, তাহলে একমাত্র সেই ওই জায়গায় এসে বসতে পারবে যাকে জনগণ তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখে ওই জায়গায় বসিয়েছে। তো সে যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এক হলো সে জানে জনগণ কিছু দূর, অ্যাটলিস্ট তার এলাকার জনগণ বা যাদের ভোট নিয়ে সে এসেছে তারা কি চায়, সেই হিসাবে সে পরিচালনা করতে পারে। একই সাথে যেহেতু সে ওই যে ওই ভোটটা পেতে হি ওয়াজ এবল টু, হি অর শি, তারা পেরেছে ওই ভোটটা নিয়ে জয়লাভ করতে, তার মানে জনগণের সাথে সম্পৃক্ততা তার আছে। সো তার ওই নেটওয়ার্কটা হচ্ছে, ওই যে বিদেশে যে খুঁজতে হবে না কে কোন দায়িত্বে বসবে। আজকে যদি আপনি মনে করেন আপনার জার্নালিস্ট কমিউনিটি যারা ক্রাইম রিপোর্টার আছেন, 20 বছর 30 বছর ধরে ক্রাইম রিপোর্টার আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন কোন থানায় কার বসা উচিত, আপনাকে সুন্দর তালিকা করে দেবে। আপনি লোকাল পলিটিশিয়ানকে জিজ্ঞেস করেন তার অ্যাটলিস্ট তার এলাকার কতগুলো থানায় কার কোথায় বসা উচিত, সে আপনাকে সুন্দর তালিকা করে দেবে। কিন্তু আবার দেখা গেছে যে আমরা যদি 91 নির্বাচনটা খুব ভালো ধরে নেই বা 2009 নির্বাচনটা ভালো করে নেই, সেখানেও তো আসলে ক্ষমতাকে একটা এক্সটেন্ড করার একটা প্রয়াস ছিল। মানে আচ্ছা, এই জায়গায় আমি আপনার আসি। প্রথমত হলো 2009 নির্বাচন আমি ভালো নির্বাচন ধরি না। আমার নিজের রিসার্চ আছে, পাবলিশ রিসার্চ আছে, যেখানে আমরা দেখাচ্ছি, আর আরো লোকজনেরও আছে, আমার একার না, বাট আমার নিজেরও আছে, যেখানে আমরা দেখেছি যে 2009 নির্বাচনে স্ট্যাটিস্টিক্যাল অনেক অ্যানমালিজ আছে, যেটাতে পরিষ্কার হয় যে এইটা নর্মাল নির্বাচন ছিল না বা পরিষ্কার নির্বাচন ছিল না। আমরা 91, 96, 2081, 2009 বাদ দিই, 91, 96, 2001, 91, 96, 2001 যে জিনিসটা হয়েছিল যে নির্বাচনগুলোর মাধ্যমে একটা প্র্যাকটিস শুরু হয়েছিল। কারণ দেখেন 91-তে জিতে 96-তে জিতে নাই, 96-তে জিতে 2001-এ জিতে নাই। করতে যাচ্ছি যে ধরেন এটাই জাস্ট ছোট্ট করে আমি আপনাকে বলছি যে প্র্যাকটিসটা শুরু, মানে 15 বছরের অভিজ্ঞতায় রাজনৈতিক দলগুলো এমন একটা জায়গায় আসছিল, ওয়েট এ মিনিট, আমরা যা ইচ্ছা তাই তো করতে পারি না, কারণ তাহলে তো লোকজন আর ভোট দিবে না। তাহলে আমার দুইটা শুধু অপশন আছে, একটা হলো ভোট থামা, দ্বিতীয়টা হলো আর নাইলে জনগণের কথা শোনো। এবং প্রত্যেকটা দলের ভিতরে এই দুই আঙ্গিকে কাজ কিন্তু শুরু হয়ে গেছিল 2001-এর পর থেকে। প্রবলেমটা হলো 111 এগেন অনেক কারণে হয়েছে, সেটার ইতিহাসে যাব না, বাট 111-এ যেটা হলো যে তারা যদি তখন একটা সুন্দর সংস্কার করে কেয়ারটেকারের আন্ডারে একটা নির্বাচন দিয়ে দিত, প্রথমে তারা যখন এসেছিল তাদের কিন্তু অনেক লম্বা হানিমুন পিরিয়ড ছিল। 111-এর সরকারে, যেমন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারও হানিমুন পিরিয়ড সুন্দর আছে এবং আমরা সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু তারা ভিতর থেকে বলছেন আমরা তাদের বিরোধিতা করছি, একদম না, আমরা কিছু সমালোচনা করছি, যে কোনো সরকার সমালোচনা তো শুনতে হবে ভাই, এতটুকু তো শুনতে হবে, হ্যাঁ। তো কিন্তু আমরা তাদের বিরোধিতা করছি না, তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। 111-এ যেটা হয়েছিল যে তারা ওই সুন্দর হানিমুন পিরিয়ডটাকে সঠিকভাবে ব্যবহার করেনি, তারা ওই দাগ নিয়ে বসেছিল না, তারা বিশাল আকারে তারাই সব বুঝে, দেশের জনগণের বোঝার দরকার নাই, তারা সব সংস্কার করতে জাস্ট কুইকলি এমন একটা জায়গায় গেল যেখানে না তাদের সংস্কার কার্যকরী হলো, না তারা নির্বাচন করতে পারলো, দিয়ে দিল 15.5 বছরে। ঠিক আছে, আমি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে আসতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, যে বিধানটি, সেটা আসলে স্থায়ী সমাধান নয়। জাতীয় নাগরিক কমিটি এমন বক্তব্য দিচ্ছে। আমরা যদি আসলে উন্নত বিশ্বের দিকে তাকাই, যুক্তরাজ্য কিংবা পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও কিন্তু একটা নির্বাচিত দলের অধীনে বা সরকারের অধীনেই আরেকটা নির্বাচন হয়। মানে আপনি বক্তব্যটাকে আসলে কিভাবে দেখেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা আসলে স্থায়ী সমাধান নয়? একই চিকিৎসা কিন্তু সব জায়গায় চলবে না। আমেরিকায় যেটা চিকিৎসা হবে আমাদের এখানে সেই চিকিৎসা নাও হতে পারে। ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, ওখানকার মানুষের শিক্ষা রুচি, ওখানকার পলিটিক্যাল ইনস্টিটিউশন, এগুলো অনেক কিছু। কিন্তু এমনকি পার্শ্ববর্তী বেশ ভারত, আমাদের এখানে তো পলিটিক্সটা খুবই মানে এখন পর্যন্ত ওইভাবে পরিপক্কই হয়নি, কিন্তু ভারতে কিন্তু হয়ে গেছে। ভারতে 47-এ স্বাধীন হয়েছে, একবারও কিন্তু ওদের এখানে কিন্তু মানে শাসনতন্ত্রের বাইরে, মানে সংবিধানের বাইরে কোনো শাসন কিন্তু আসেনি।
এই যে ওখানে যেটা সহজ হয়েছে আমাদের এখানে তো সহজ না। আপনি একটা গাছ বুনলেন, গাছটা বোনার পর গাছটা এতটুকু হলো, 2 হাত হয়েছে, উঠাই নিয়ে আরেক জায়গায় বুনেন, আবার আরেক জায়গায় বুনতেছেন, বারবার আপনি শিফট করছেন, কিন্তু ওই গাছ কিন্তু বড় হবে না ভাই। তো আমাদের রাজনীতি কিন্তু এরকম বারবার চেঞ্জ করতে হচ্ছে, যে এটাকে সময় দিতে হবে। তো এটা তো আসলে ইনস্টিটিউশন হিসেবে গড়ে ওঠে নাই আমাদের এখানে, যে কারণে ওদের এখানে যেটা সহজ, সাধারণ, স্বাভাবিক, এটা আমাদের এখানে না। ভারতেও যে মনে করেন বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ হচ্ছে না তা না, পাকিস্তানেও যে হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু সেটার মাত্রাটা আমাদের মতো না, মাত্রার একটা বিষয় কিন্তু আছে। কাজেই আমাদের এখানে নানা রকম ট্রায়াল এন্ড এরর বেসিসে কিন্তু শেষ পর্যন্ত তাহলে তো জনগণ ওই দেখেছে। বিষয়টাই আসে যে